ট্রাইপি বাংলা এই মুহূর্তে ঠিক ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হবে তা সত্যি কি আর বলার দরকার হয়? আজকে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, একটা কথা শুধুমাত্র বলতে পারি যে স্ট্রিং দিয়ে আজ শুরু হয়েছে এই শো। বঙ্গে ধরাশায়ী বিজেপি, একদম ঠিক শুনছেন, গেরুয়া ধরাশায়ী সবুজের ঝড় উঠেছে বাংলাতে এবং সমগ্র দেশে কোনো এক জায়গাতে বিজেপি একটু হলেও ব্যাকফুটে এসছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের জোট, তাদের এই শক্তি কোনো জায়গায় অগ্রাধিকার পেয়েছে এবং সেই কথা অস্বীকার করছে না এনডিএ থেকে শুরু করে বিজেপিরাও। এবার প্রশ্ন উঠছে, সত্যি কি শেষ বেলাতে শেষ হাসিটা হাসতে পারবে বিজেপি বা এনডিএ সরকার? তার কারণ এখনও অনেক সমীকরণ বাকি রয়েছে। এবার এই যাবতীয় সমীকরণের ঊর্ধ্বে গিয়ে যে সমীকরণ উঠে আসে, এতদিন পর্যন্ত যাবতীয় সব মিডিয়া হাউস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন এক্সিট পোল দেখিয়েছে, সেই এক্সিট পোলকে এক প্রকার ধরাশায়ী করে দিয়েছে এই ফলাফল। এবং বারবার করে রাহুল গান্ধী যে কথা বলছিলেন যে একেবারে মুসওয়ালার গান নিয়ে 295 তারা সিট পাবে, যদিও বা এখনও পর্যন্ত 295 সিট তারা পাননি, কিন্তু প্রশ্ন সত্যিই 295-এর কাছাকাছি কি তারা যেতে পারছে না? 233 ইতিমধ্যে আপনারা যে আপডেট দেখতে পাচ্ছেন ট্রাইপি বাংলার পর্দায়, 233টি। কোনো জায়গাতে 295-এর থেকে খুব বেশি দূরে রয়েছে কি ইন্ডিয়া জোট? প্রশ্ন থাকছে, প্রশ্ন যাবতীয় বিষয় নিয়ে উঠছে যে ঠিক কী কারণে বিজেপির এইভাবে ধরাশায়ী হলো বঙ্গতে এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র ভারতে বিজেপির এই মার্জিন কমার পেছনে আসল রহস্যটা কী? কী কী বিষয় উঠে আসছে সেই সব বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, আলোচনা পর্ব চলবে। স্বাভাবিকভাবেই সমস্ত গেস্ট রয়েছে আমাদের সঙ্গে, গেস্টদের সঙ্গে ইন্ট্রোডাকশন করব, কিন্তু তার আগে এই যাবতীয় ইলেকশন নিয়ে সারাদিনের ধরপাকড় নিয়ে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সামনে নিয়ে এখন এই মুহূর্তে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, এবারের ভোট কিসের পরিপ্রেক্ষিতে? আমার দ্বিতীয় প্রশ্ন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স শেষ বেলায় কাজ করেছে? কেন এই প্রশ্ন করছি, এই বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, জানতে পারবেন আপনারা। আমার তৃতীয় প্রশ্ন, বিজেপির ধরাশায়ীর পেছনের কারণ কি? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, লড়াই সংবিধান বাঁচানোর বলছেন রাহুল গান্ধী, সাধারণ জনগণ জনতা জনার্দন শেষ রক্ষা করলেন সংবিধানের। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে। এই চারটি প্রশ্ন, যে চারটি প্রশ্ন আজ রেখেছি ট্রাইপি বাংলার পর্দায় এক কথা অঞ্জনের এই শোতে, এই চারটি প্রশ্ন অত্যন্ত এসেনশিয়াল এবং ঠিক কী কারণে এই প্রশ্নগুলো করেছি সেটাও আপনারা জানতে পারবেন। এই চারটে প্রশ্ন নিয়ে সরাসরি চলে যাব গেস্টদের কাছে, কিন্তু এই মুহূর্তে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে কারা কারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে এক কথায় ইন্ট্রোডাকশন পার্টে আসবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রুদ্রাঙ্ক সান্যাল, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে সুমন গাঙ্গুলি। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জয়দেব ঘর, তৃণমূল রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বুলবুলি মাঝি, বিজেপি সমর্থক। আপনাদের চারজনকেই স্বাগত, অশেষ স্বাগত ট্রাইপি বাংলার পর্দা এক কথা অঞ্জনের শোতে। মূলত আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে কাদের মুখে হাসি ফোটার কথা, আমি তাদের মুখে এখনো পর্যন্ত হাসিটা দেখতে পাচ্ছি না কেন? আমার প্রশ্ন একেবারে রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, কংগ্রাচুলেশনস প্রথমে, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে সুমনবাবুকেও কংগ্রাচুলেশন। কোনো এক জায়গাতে আপনারা অনেকটাই এগিয়ে এসছেন, কোনো এক জায়গাতে আজ বঙ্গে সবুজের ঝড় উঠেছে এবং গোটা ম্যাপটার দিকে তাকালে পরে ইতিমধ্যে শুধুমাত্র সবুজ দেখা যাচ্ছে। রুদ্রাঙ্ক, কনফিডেন্স কতটা বাড়ছে, বা সত্যিই যদি কনফিডেন্স আগে থেকে থাকে এই পর্যায়ে দাঁড়িয়ে কতটা কি মনে হচ্ছে, মনোভাব কি তোমাদের? দেখুন, প্রথমেই আপনাকে আমার ধন্যবাদ, আর যারা রয়েছেন আমার সাথে তাদেরকেও সকলকে আমার তরফ থেকে সবুজ অভিনন্দন। অনেকে অনেক কথা বলেছেন, এতদিন ধরেও বলে গেছেন, আজকে হয়তো বলতে পারেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু এবারে যে ভোটটা হয়েছে, হচ্ছে কি কতটা মানুষের জন্য কাজ করেছে। পশ্চিমবঙ্গে পরপর আমরা যে ভোটগুলো দেখছি, পরপর সবকটা ভোটই শান্তিপূর্ণ হচ্ছে এবং আমরা বারবার বলে এসেছি আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোন একটা জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি দলটা বারবার যারা কাজ করছে তাদের পেছনে লেগে বেড়াচ্ছে। এবারের ভোটটা হয়েছে যে সকল মায়েরা তাদের বাচ্চাদেরকে
একটু দুধ খাওয়া হবে, সেই দুধের উপর জিএসটি বসিয়ে দেওয়া সরকারের বিরুদ্ধে। এবারের ভোটটা হয়েছে যে মানে যে ছেলেটা তার বাবা মার জন্য ওষুধ কিনতে যাচ্ছে, ওষুধের দামটা বেড়ে যাচ্ছে, তারপরেও কোনো কিছু বলার জায়গা নেই, এর বিরুদ্ধে ভোট হয়েছে। যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি এর চাল পাচ্ছে, তারপরেও তাদেরকে ১,০০০-১,২০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, যে গ্যাসের দাম ছিল আজ থেকে ১০ বছর আগে, মানে এই বিজেপি সরকারের আগে ৪০০ থেকে ৫০০ টাকা। এই সকল বিষয়ের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিজেপি একটা ওভার কনফিডেন্স এ ভুগছিল। মনে হচ্ছিল যে মানুষের যতই আমরা ক্ষতি করি, মানুষের জীবন যতই আমরা নিচে নামিয়ে দিই, মানুষকে যতই আমরা গরিব বানিয়ে দিই, মানুষের পকেটের টাকা যতই আমরা ট্যাক্সের মাধ্যমে টেনে নেব, কিন্তু মানুষের জন্য কিছু করব না, তার বিপক্ষে ভোট হয়েছে। আপনি যদি দেখেন লাস্ট ২ দিন ধরে কিভাবে এক্সিট পোলে অনেক কিছু দেখানো হলো। আজকে মানুষ মানুষের রায়টা জানিয়ে দিল। সত্যিই আজকে বাংলার মানুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে যে আমরা পেরেছি। আমরা দেখাতে পেরেছি যে এই স্বৈরাচারী দলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমাকে বলতেই হবে। আমাদের যুবরাজ, আমাদের গার্জিয়ান, আমরা যাকে ফলো করি, আমরা যাকে ভালোবাসি। আমি আগেও বলেছি যে আপনারা যদি একবার যদি বলেন যে বিজেপি তৃণমূল এ ভালো ও খারাপ, আমি আপনাদের আগেও বলেছি যে আপনাদের যদি দেখতে হয়, আপনারা একদিকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথাবার্তা, তার মানুষের প্রতি ব্যবহার। যে একটা নেতাকে কোনোদিন দেখতে পেয়েছেন যে অটো করে ঘুরে বেড়াচ্ছে থর বন্যায়? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছে। আরেকদিকে ছিল এই বিজেপির দিলীপ ঘোষ। তিনি বলতেন মহিলা মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট পরতে পুলিশের উর্দি খুলে নেবে। তো তিনি আজকে হেরে ঘরে ফিরে গেছেন এবং বিপুল ভোটে জয় লাভ করেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এটাই হচ্ছে পরিবর্তন, কীর্তি আজাদ। এটাই হচ্ছে সবার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা মানুষ বুঝতে পেরেছে এবং এই পার্থক্যটা মানুষ ধরতে পেরেছে। সেই জন্য বেশ অভিষেক বেশ বন্দ্যোপাধ্যায় গর্বের সাথে বলেছিল, যাই হোক না কেন তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক ভালো ফল করবে, এবং সেটাই করে বেশ দেখিয়েছে। বেশ এবার আমি একেবারে চলে যাবো সরাসরি সুমনবাবুর কাছে। সুমনবাবু, কনফিডেন্স পাচ্ছেন? হয়তো বাংলায় কোনো এক জায়গাতে এখন দুটো রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন কি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে কোনো এক জায়গাতে আপনারা কি কনফিডেন্স পাচ্ছেন? একটু নিজেদেরকে মনোবল অনেকটা বেশি শক্ত হয়ে যাচ্ছে বলে মনে করছেন? কি কি ভাবধারা তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? না না, আমরা দেখুন দেখুন আমরা আমরা প্রথম দিন থেকে আমরা আত্মবিশ্বাসী ছিলাম, প্রথম দিন থেকে আমরা কনফিডেন্স ছিলাম, নতুন করে পাওয়ার কিছু নেই। আপনি যদি দেখে থাকেন যে মোদি পোল যেটা বেরিয়েছিল গত দুদিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে, যে মোদি পোল হয়েছিল, অর্থাৎ টাকা দিয়ে যে একটা জেতার ফানুস তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সভাপতি মাননীয় মল্লিকার্জুন খাড়গেজি এবং গতকালকে সোনিয়াজিও বলেছিলেন যে অপেক্ষা করুন, মানুষের রায়কে বিশ্বাস করুন। দেখুন, আমি একদম দার্থিক ভাষায় একটা কথা বলতে চাই। একজন স্বঘোষিত রাজার বিরুদ্ধে, স্বঘোষিত ভগবানের বিরুদ্ধে তার প্রজারা একদম উচিত জবাব দিয়েছেন আজকের এই ফল। যে ইন্ডিয়া জোটকে কার্যত ম্যাপের বাইরে রেখেছিলেন এই তথাকথিত মোদি যারা মিডিয়া বা মোদির যারা ভক্তরা, আজকের ফলাফল কিন্তু এটা প্রমাণ করে দিল, শুধু আমরা মাঠের মধ্যে নেই, আমরা মাঠে দাঁড়িয়ে ছক্কাটাও মারতে পারি। সেটা কিন্তু আজকের ফল। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, এই যে আজকের যে ফলাফল, এই ফলাফল একজন দাম্ভিক প্রজার, একজন দাম্ভিক প্রশাসক, দাম্ভিক রাজার বিরুদ্ধে, তার প্রজাদের, তার দাম্ভিকতার বিরুদ্ধে, তার অহংকারের বিরুদ্ধে, তার মানে নিজেকে বড় করে দেখানোর বিরুদ্ধে মানুষ আজকে মত দিয়েছে। এবং আমি একটু একদম বলতে চাইছি, এই যে ফলাফল, এই ফলাফল কিন্তু নির্দিষ্ট করে দিল যে দেশের প্রায় 50% মানুষ যারা প্রধানমন্ত্রীর এই মিথ্যাচারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর এই জুমলার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর এই নিজেকে মানে বড় করে দেখানোর বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো। আমি একদম যেটা খুব ভালোভাবে বলতে চাই, একজন রাজার গালে সপাটে থাপ্পড় মেরে প্রজারা প্রমাণ করে দিলেন যে রাজা তুমি উলঙ্গ। আর এটাও প্রমাণ করলেন যে এটা ভারতবর্ষ, এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতন্ত্র নয়। একজন মানুষ যিনি 2014 সালের পর থেকে ভারতবর্ষকে রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই রাজার বিরুদ্ধে আজকে জোরদার থাপ্পড় মেরে আবার কথা রিপিট করলাম, দেশের মানুষ প্রমাণ বললেন যে রাজা তুমি উলঙ্গ। আর উলঙ্গ রাজার ফল আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া জোট, আমি আবার বলছি, ইন্ডিয়া জোট শুধু এটাই প্রমাণ করলো, মানুষের কথা নিয়ে, মানুষের দাবি, মানুষের ন্যায়, মানুষের খেটে খাওয়া, মানুষের রোজকার বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইটা ইন্ডিয়া জোট লড়েছিল। সেই লড়াইটা লড়েছিলেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার মাধ্যমে, তার ফল আমরা পেলাম। প্রধানমন্ত্রী যতবার রাহুল গান্ধীকে পাপ্পু বলেছেন, প্রধানমন্ত্রী যতবার রাহুল গান্ধীকে এবং তার দল যতবার রাহুল গান্ধীকে পাপ্পু বলেছেন, মানুষ তার ফল বুঝিয়ে দিয়েছেন আজকে 240টি আসনে।
আজকে বিজেপিকে বেশ, বেশ, 400 পার ভুলে যান, 400 পার ভুলে যান। সুমনবাবু, আমার প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে রয়েছে। ভগবানের কাছে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে রয়েছে। আপনি বলছেন যে ছক্কা মেরেছে। আমার প্রশ্ন হলো, সত্যি যদি ছক্কা মেরে থাকে এবং পরবর্তীকালে যদি সত্যি, আমি যদি ধরে নিই ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে সরকার তৈরি হয়েছে, শেষ অবধি ইন্ডিয়া অ্যালায়েন্সটা থাকবে? হ্যাঁ দেখুন, না থাকার তো কোনো কারণ নেই। কারণ আমরা যারা ইন্ডিয়া অ্যালায়েন্সে যারা আছি তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভায় থাকার জন্য নেই। আমরা যারা আছি তারা সবাই আছে মানুষের সংবিধান দাবিকে বাঁচানোর তুলে জন্য। ধরতে, সংবিধান বাঁচাতে এবং দেশ বাঁচাতে। আমাদের কাছে এখন দেশের ডাকটা বেশি। আমরা রাম মন্দির করে, হ্যাঁ, সংবিধান দেশ বাঁচানোর বাঁচানোর জন্য আমরা একজোট হয়েছি। আমি আবার বলছি, আমরা দেখুন আমরা এটা বিজেপি একটা বলার চেষ্টা করছে যে হয়তো ইন্ডিয়া জোট ভেঙে যাবে, কিন্তু আমরা বলছি ইন্ডিয়া জোট আরো ঐক্যবদ্ধ হলো এবং শুধু আমরা দেখুন এটা মানুষের রায় আমরা এসেছি। সুতরাং আমাদের এক থাকতে হবে। আমি আবার বললাম, এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, এবছর এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই থাকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, থাকবেন শেষ অবধি থাকবেন? সুতরাং এই লড়াইতে আমরা ইন্ডিয়া জোটের সমস্ত শরীর একসঙ্গে আছি। থাকতে হবে তো বুঝতে পারছি, কিন্তু থাকবেন শেষ অবধি? ওই যে আমি তো উত্তর দিলাম প্রশ্ন। এখানে আমাদের তো স্বার্থের জন্য তো আমরা নেই। আমরা কি বললাম? আপনারা স্বার্থের জন্য নেই, ঠিক, সব মানছি। আমরা একজন কোনো এক জায়গাতে যদি সত্যি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকতেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে যদি একসঙ্গে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাও ধরে থাকতেন, তাহলে কি আজকে বহরমপুরের সিটটা সেভ করা যেত না? না, প্রদেশ কংগ্রেস সভাপতি কি মানে কংগ্রেসের বাইরে নাকি? প্রদেশ কংগ্রেস সভাপতি ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে নাকি? আমার প্রশ্নটা আপনি বুঝতে পারেননি। আমার প্রশ্নটা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী যদি সত্যি এই ডিবেটটা না করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বুঝতে পেরেছি। বলুন। দেখুন, একটা কথা বলি নির্দিষ্টভাবে, যেটা বলতে চাই, দেখুন প্রত্যেক রাজনৈতিক দলের একটা কম্পালশন থাকে। প্রত্যেক রাজনৈতিক দলের তার বিভিন্ন তার কোথাও কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে বিভিন্ন কম্পালশন থাকে। সেই কম্পালশন তো ভুললে চলবে না। দেখুন, আমরা যারা প্রদেশ কংগ্রেসের আমরা যারা কর্মী আছি, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যারা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করি, তাদের কিন্তু অনেক কম্পালশন মেনে করতে হয়। আমাদের দেখুন তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই পশ্চিমবঙ্গে ছিল, তাই আমরা একসঙ্গে লড়িনি তৃণমূলের সঙ্গে। ইলেকশনের রেজাল্টের পরে কি তৃণমূলের সঙ্গে লড়াইটা রয়েছে? মাথা পেতে নিয়েছি। অধীর রঞ্জন চৌধুরী হেরেছেন। ইলেকশনের রেজাল্টের পরে তৃণমূলের সঙ্গে লড়াইটা রয়েছে। হেরেছিলেন ইলেকশনের রেজাল্টের পরে। দেখুন আমি আবার বললাম, লড়াইটা পশ্চিমবঙ্গে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস তো দেশের বাইরে কোথাও নেই না। তৃণমূল কংগ্রেস তো দেশের বাইরে কোথাও পশ্চিমবঙ্গে আছে। আবারও কটাক্ষ। কথাটা বেশ আমি এই কথা নিয়ে চলে যাব সরাসরি রুদ্রাঙ্ক বাবুর কাছে। রুদ্রাঙ্ক বাবু, সেই একই কাদের সঙ্গে অ্যালায়েন্স করবেন আপনারা পরবর্তীকালে? আপনারা বলছেন যে বাইরে থেকে পরবর্তীকালে জোটবদ্ধ হবেন। এবার তারই সমর্থক বলছেন, সেই কংগ্রেস পার্টিরই সমর্থক বলছেন যে তৃণমূল কংগ্রেস তো আর দেশের রাজ্যের বাইরে নেই। সেই একই অ্যারোগেন্সি। আনমিউট করুন প্লিজ। আগে প্রেস মিট করে অনেক কথা বলেছেন তিনি, সেখানে এই বিষয়ে সবটা শুনেছি, বলে দিয়েছেন। কিন্তু এই যে আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মূল ভূমিকাটা আছে বা যা এটার মূল কাজ হচ্ছে, যে স্বৈরাচারী বিজেপি দলটা যে স্বৈরাচারী সারা দেশ জুড়ে করে বেড়াচ্ছিল, তার বিরুদ্ধে তারা যে সংবিধান নিয়ে ছিনিমিনি খেলছিল, দিনে রাতে সংবিধান পরিবর্তন করে চুরি করা, লুট করার যে একটা প্রয়াস চালাচ্ছিল। রুদ্রাঙ্ক, তুমি কি সেফ সাইড খেললে? রুদ্রাঙ্ক, তুমি কি এড়িয়ে গেলে কোশ্চেনটা? না, আমি এড়াচ্ছি না। এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, দেখতে হবে তোমাকে যে এই রাজ্যে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আছে, ঠিক সেভাবে দেখতে গেলে পরে সারা দেশে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে মানুষ আছে। যেভাবে বারবার বিজেপি বলে এসেছিল যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে শেষ অবধি থাকছে তো? হ্যাঁ বলুন। তৃণমূল কংগ্রেস শেষ অবধি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গেই থাকবে তো? যদি বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন থাকবে। না দেখুন, আমি একটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছে সেটা আপনি শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি, আমি বলছি, আমি মন দিয়ে শুনেছি। ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে নেই। আর এরপরে তিনি কি করবেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। দাদা খুব হাসছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জয়দেব বাবু কেন হাসছেন কিছুক্ষণ পরে তুমি জানতে পারবে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, সারা দেশ জুড়ে ইন্ডিয়া অ্যালায়েন্স যেভাবে ফল করেছে এবং যে বিজেপির যে ওভার কনফিডেন্স, আপকি বার 400 বার বলুন, যেটা আমাদের রাজ্যে ছিল আপকি বার 200 বার, সবই ভেঙে চুরে পড়েছে। এক সংখ্যাগরিষ্ঠতার সরকার তৈরি করার মতন ক্ষমতাটাও হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললো, বিজেপি বা এই এনডিএ হচ্ছে হারিয়ে যাওয়া একটা বিষয় হয়ে যাচ্ছে। এরা হারিয়ে গেছে। আর মোদির ম্যাজিক এবারে কাজ করেনি।
এবারে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে তৃণমূল কংগ্রেসের নেক্সট কি পদক্ষেপ থাকবে তার সম্পূর্ণ বিবরণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবে মানুষকে। বেশ, আমি একদম সরাসরি চলে যাব অনেকক্ষণ পরে। একেবারে জয়দেববাবু এতক্ষণ ধরে শুনছিলেন। জয়দেববাবু, মূলত আপনি হাসছেন, কেন হাসছেন হয়তো কিছুটা হলো আন্দাজ করতে পারছি এবং দর্শকরাও কিছুটা আন্দাজ করতে পারছেন। আমার প্রথম উনি প্রশ্ন তৃণমূলের হচ্ছে আপনার কাছে, হয়েছেন। হ্যাঁ অবশ্যই তৃণমূলের জয় খুশি হবেন, খুশি না হওয়ার কি আছেন, আমরা সবাই খুশি, দর্শকও খুশি, তার কারণ সত্যি তো আপনারা খেটেছেন, কেন পাবেন না জয়। প্রশ্ন হচ্ছে জয়দেববাবু আমার একটাই, যে এই যে যাবতীয় বিষয় উঠে এলো ইন্ডিয়া অ্যালায়েন্সের, এই মূলত পারতপক্ষে অনেকটা এগিয়ে আসা, জয় বলা যায় না কিন্তু অনেকটাই এগিয়ে আসা, এবং এই যে পশ্চিমবঙ্গে সবুজের ঝড় সর্বসাকুল্যে কি মনে হচ্ছে, ঠিক কী কারণে এতটা বিপর্যয় নেমে এলো বিজেপির জন্য পশ্চিমবঙ্গে? সত্যিই কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স অনেক বেশি কাজ করেনি জয়দেববাবু, কি মনে করেন? প্রথমে বলি যে যখন বড় বড় তাবর তাবর টিএমসির নেতারা ভয় পেয়েছিল ফল কি হবে, আমার স্নায়ু এতটা শক্তিশালী ছিল যে আমি তখনও বলে এসেছিলাম 29 থেকে প্লাস, এবং আজকে 29-এ দাঁড়িয়ে আছে। একেবারে একেবারে। আমার প্রেডিকশন আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা আজকে বলে বলিনি, 2 দিন আগে 3 দিন আগে থেকে আমি বলছিলাম। এবারে ইন্ডিয়া জোট, অ্যালায়েন্স, এনডিএ এসব পুরনো বস্তা পচা। আমরা বিশ্লেষক, আমরা ওপরে দেখে বিশ্লেষণ করি না, আমরা তলায় দেখি কি খিচুড়ি হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বললেন কংগ্রেস ফোন করেনি, না করলেও আমার কিছু যায় আসে না, প্রথম। দ্বিতীয়, তিনি শেষ করলেন আরএসএস কিন্তু ভালো, আজকেও আরএসএস এর উচিত নরেন্দ্র মোদীর এগেনস্টে রিভল্ট করা। বিজেপিও ভালো, বিজেপিরও উচিত নরেন্দ্র মোদী অমিত শাহের এগেনস্টে রিভল্ট করা। আর ঠিক 3 দিন আগে সুব্রমণিয়াম স্বামী, যার জন্য আজকে এই জিত, বলবেন কেন? সুব্রমণিয়াম স্বামী 4 জন শঙ্করাচার্যকে জোর দিয়েছিল রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার জন্য, রিভল্ট করবার জন্য, এবং আজকে নরেন্দ্র মোদীর যে রাম মন্দিরের পালে হাওয়া লাগেনি তার একমাত্র কারণ শঙ্করাচার্যরা ওই সময় রিভল্ট করেছিল এবং তারা যাওয়া থেকে প্রত্যাখ্যান করেছিল, সেই জন্য দানা বাঁধতে পারেনি। নইলে মোদী ভেবেছিল এবারে রাম মন্দিরের হাওয়া দিয়েই জিতে বেরিয়ে যাবে, কিন্তু সুব্রমণিয়াম স্বামী মূল মামলাকারী এই রাম মন্দিরে, এবং শঙ্করাচার্যরা হচ্ছে তার পার্টি, তারা এই রাম মন্দিরে যায়নি। সেই ব্যক্তি যে ইন্দিরা গান্ধীকে হেলিয়ে দিয়েছিল, যে অটল বিহারী বাজপেয়ীকে হেলিয়ে দিয়েছিল, বহুবারের সরকারকে, জনতা দল সরকারকে হেলিয়ে দিয়েছিল, সেই সুব্রমণিয়াম স্বামী 3 দিন আগে বলেছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী 220টার বেশি মানে বিজেপি আসন পাবে না। সেক্ষেত্রে বিজেপি থেকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে গুজরাটে পাঠিয়ে দিয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীত্বের দাবিদার করে, প্রধানমন্ত্রী করে সামনে রেখে তাকে পেছন থেকে সমর্থন দিয়ে প্রথম 3-4 বছর প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখা উচিত। এবং আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে 241 বিজেপি যদি সিঙ্গেল মেজরিটি লার্জেস্ট পার্টি না হয়, এবং যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু পাল্টি খায়, কারণ খেতে হবে, কারণ চন্দ্রবাবু নাইডুর হিসেবে 4% মুসলিম সংরক্ষণ দেওয়া তার কম্পালশন অন্ধ্রপ্রদেশে। এবারে মুসলিমদের যদি তুমি রিজার্ভেশন দাও, সেটা বিজেপি এবং অ্যান্টি আরএসএস চলে যাবে। মোদী থাকতে এটা করলে আর মোদীর ধ্রুবীকরণ হবে না উত্তরপ্রদেশে, বা হিন্দু ধ্রুবীকরণ হবে না। তাহলে টিডিপি কিন্তু এখন আর ইডি সিবিআই এর ভয় পাচ্ছে না, কারণ বিজেপি সিঙ্গেল মেজরিটি পায়নি। সিঙ্গেল মেজরিটি পেলে টিডিপি কে যেতেই হতো, নীতিশ কুমারকে যেতে হতো, বা আরো অনেককেই যেতে হতো, কারণ নইলে ইডি সিবিআই দিয়ে সবকটাকে জেলে পুড়তো। কিন্তু যখন সিঙ্গেল মেজরিটি পায়নি তখন কিন্তু খেলার জায়গা অনেক প্রশস্ত। এই খেলার জায়গায় নীতিশ কুমার কিন্তু আবার পাল্টি খেতে পারে, ডেপুটি প্রাইম মিনিস্টারের অফার পেয়ে গেছে অলরেডি। আবার কিন্তু যে আমাদের চন্দ্রবাবু নাইডু, তিনি কংগ্রেসের সঙ্গে থাকলে কিন্তু তিনি মুসলিমদের ক্ষেত্রে যে তার আপনারা যেটা অ্যাপিজমেন্ট বলেন সেটা করা সোজা হবে। তাহলে সেক্ষেত্রে যদি টিডিপি এবং নীতিশ কুমার বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের যে 30টা সিট কম, সেই 30টা সিট কিন্তু টিডিপি এবং নীতিশ কুমার থেকে ভরপাই হয়ে মেজরিটিতে চলে যাবে। কিন্তু সেখানে
আবার তৃণমূল কংগ্রেস যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে গিয়ে, যেটা আমাদের সুব্রমণিয়াম স্বামী বলছেন, উনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে সাপোর্টটা দেন, সেক্ষেত্রে কিন্তু আবার বিজেপির গভর্নমেন্ট ফর্ম করবে। অতএব এখনো কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস এর উপর দাঁড়িয়ে আছে। এখনো মোদী প্রধানমন্ত্রী হবে তার সিওরিটি নেই। এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারবে না তার গ্যারেন্টি নেই, হতে পারে। এবং আগামী দিনে ইন্ডিয়া জোটের সরকার গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা থাকতেও পারে, নাও পারে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুরও ভূমিকা থাকতে পারে। পার্লামেন্ট যখন সংখ্যাগরিষ্ঠতা হয়নি তখন কিন্তু অনেক অ্যাভিনিউজ খুলবে। বেশ জয়দেববাবু, মূলত একটা বিষয় অত্যন্ত প্রশস্ত হয়েছে, একটা বিষয় বোঝার চেষ্টা করলাম এতক্ষণ ধরে জয়দেববাবু অ্যানালিসিস থেকে, যে গ্যারেন্টি শব্দটাতে একটা আতঙ্ক ধরে গেছে। গ্যারেন্টি শব্দটা শুনলে পরেই এখন মানুষের মধ্যে আতঙ্ক ঢুকছে। কখনো সেটা মোদি দিক কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা বলুক, সেই ক্ষেত্রে সব দিক থেকে গ্যারেন্টি শব্দটাতে জনতা জনার্দন ঠিক কি রায় দিচ্ছে সেদিকে নজর থাকবে এবং অ্যানালিসিস পর্ব চলতে থাকবে। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে এখন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। বঙ্গে ধরাশায়ী বিজেপি এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলছিল। আমি কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘরের সঙ্গে। কথা বলার পর থেকে যে বিষয়গুলো উঠে আসছে, একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে ইন্ডিয়া অ্যালায়েন্স সত্যি ভালো ফল করেছে এবং সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলাফলের ওপর বেস করে সত্যি পরবর্তীকালে ভারতবর্ষের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে নজর থাকবে আমাদের। এবার সরাসরি চলে যাব একেবারে সুমন বাবুর কাছে। সুমন বাবু, সামগ্রিক বিষয় থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা কি মনে করছেন, যদি সত্যি ইন্ডিয়া অ্যালায়েন্স জেতে বা এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে হেরেও যায়, আমার প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? না দেখুন, হারার তো ব্যাপার নেই। আমরা তো আসন জিতেই তো আমরা এসেছি। যেটা বলতে পারেন যদি সরকার গঠন করতে না পারি, দেখুন সরকার গঠন করতে না পারলে যেটা আমরা এতদিন ধরে বলে এসেছিলাম, গোটা সিস্টেমে অর্থাৎ একদম গণতান্ত্রিক মাধ্যমে গণতন্ত্রের যে প্রথম যে শর্তগুলো, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই গণতন্ত্রের প্রথম শর্তগুলি মানছিলেন না। সংবিধানের যে প্রাথমিক শর্তগুলো সেটাই তারা মানছিলেন না, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে বিরোধীদের কণ্ঠস্বরকে দৃঢ় করা। আপনি যদি ভুলে না গিয়ে থাকেন, আমরা দেখেছি প্রায় 148 জন সাংসদকে সাসপেন্ড করে বাইরে রেখে বিজেপি বিল পাস করেছেন। দেখুন ক্ষমতায়, আমরা আবার বলছি যে আমরা আত্মবিশ্বাসী। জয়দেববাবু যেমন বলেন, একদম বাস্তব কথা, আমরা আত্মবিশ্বাসী আগামী দিনে অনেক পাশা পাল্টাতে পারে, এখনো পথ অনেক চলা বাকি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি যদি আমরা সরকার গঠন করতে না পারি, তবে অবশ্যই আমরা শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করব। যে বিরোধী ভূমিকা পালন করার দায়িত্ব আমাদের মানুষ দিয়েছে বা যে সরকার গঠন করার দায়িত্ব আমাদের মানুষ দিয়েছে, আমরা পালন করবো। দেখুন একটু কথা বলতে পারি, ইন্ডিয়া জোট 1 ইঞ্চি এনডিএ জোটকে জায়গা ছাড়বে না। এনডিএ জোটে যে তানাশাই যে ব্যবস্থা, আমি একদম নির্দিষ্টভাবে বলছি, হিটলারি শাসন 2014 সালের পর থেকে ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী নিজেকে বলছেন স্বঘোষিত ভগবান, যিনি বলছেন আমি জৈবিকভাবে জন্ম নয়, আমার ভগবানের দূত, সেই ভগবানের বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দিয়েছেন। আপনাকে শুধু আমি একটা তথ্য দেবো, আপনি যদি জানেন যে বেনারস থেকে প্রধানমন্ত্রী এবার প্রায় অর্ধেকের কম ভোটে মার্জিনে জিতেছেন। যে প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষর বেশি ভোটে জিতেছিলেন 2019 সালে, সেই প্রধানমন্ত্রী মাত্র 1,54,000 ভোটে। হ্যাঁ, সুতরাং এটা এবং শুধু তাই নয়, একটা সিগনিফিকেন্ট যেটা বিষয়, যে রাম মন্দির যে অঞ্চলে, সেই ফাইজাবাদ থেকেও কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি জিতেছেন। অর্থাৎ দেখুন এর ফলটা, আমি একটা জিনিস বলতে চাইছি, আমরা যারা গোটা দেশে যে হিন্দু তো আছে, এটা তো অস্বীকার লাভ নেই, কিন্তু সেই হিন্দুরা, আমরা সেই হিন্দু যে হিন্দুরা মনে করি রামকে নিয়ে যারা ব্যবসা করছে, যারা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছে, যারা হিন্দু ধর্মকে ভোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করছে, সেই প্রধানমন্ত্রী এবং তার বিজেপির বিরুদ্ধে কিন্তু আজকে উত্তরপ্রদেশ রায় দিয়েছে, যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একজন হিন্দুত্বের পোস্টার বয়। এটা কিন্তু সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি। দেখুন আমি যেটা আগে একাধিকবার বলে এসেছি, এই নির্বাচনে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু এটাই, যে রাম মন্দির যে রাজ্যে, সেই রাজ্যে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের হিন্দুত্বের পোস্টার বয়। অর্থাৎ যে হিন্দুত্বের কথা প্রধানমন্ত্রী বা তার দল বলছেন, খুব আশ্চর্যজনকভাবেই প্রধানমন্ত্রী বা বিজেপির হিন্দুত্বকে যারা
আসল হিন্দু, যারা আসল সনাতন হিন্দু, তারা কিন্তু ভরসা করতে পারছেন না। শুধু মানে হিন্দুরা বলো, আমি বলো গোটা দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে ভরসা হারাচ্ছেন। গোটা দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে তাদের ভরসা হারিয়ে আজকে তারা ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছেন। আমাদের একদম নির্দিষ্টভাবে বলতে চাই, আমাদের যা সিদ্ধান্ত হবে ইন্ডিয়া জোটে, তখন এটা তো একা কংগ্রেসের সিদ্ধান্ত নয়, কারণ একটা সম্মিলিত জোট যা সিদ্ধান্ত নেবে সেই মতো ইন্ডিয়া জোট ফ্লোরে কখনো যা দায়িত্ব পালন করা, মানুষের যা দায়িত্ব দিয়েছে আমাদের জোটকে, কারণ এটা তো প্রস্তুত, এটা তো একদম নির্দিষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে দেশের প্রায় 50% মানুষ আজকে ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু মোদির এই মিথ্যাচারকে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং তাদের রায়কে আমরা সম্মান দিয়ে আমরা আমাদের কাজ করবো। ইন্ডিয়া জোট অবশ্যই এক ঐক্যবদ্ধভাবে, এবং আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি একদম অটুট হয়ে আমরা কাজ করব। এবং যে সংবিধান হত্যা করার যে চক্রান্ত, যে প্রক্রিয়া এই এনডিএ বা ন্যাশনাল ডিজাস্টার অ্যালায়েন্স যেটা নিয়েছে, সেই ন্যাশনাল ডিজাস্টার অ্যালায়েন্সের যে সংবিধান হত্যা করার যে চক্রান্ত, দেশ বিক্রি করার, দেশকে ধ্বংস করার চক্রান্ত, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা লড়াই করব। বেশ 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 এক নজরে এবার আমরা দেখব ফুল প্লেট চাঁদপুর পূর্ব পিসিআরকে, যে কোন কোন প্রার্থী কোন কোন জায়গা থেকে জয়ী হয়েছে এবং পরাজিত হয়েছে 7:46 অবধি, সেই ছবিটা একবার দেখাবো আপনাদের সামনে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী মহুয়া মৈত্র, যাকে বের করে দেওয়া হয়েছিল, সাংসদ পদ থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, পরাজিত হয়েছে অমৃতা রায়, যাকে ফোন করা হয়েছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বীরভূমে জয়ী শতাব্দী রায়, পরাজিত হয়েছে দেবতানু ভট্টাচার্য বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে নজর রাখবো পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকসভার দিকে এখন এই মুহূর্তে কারা কারা জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গে বর্ধমান দুর্গাপুর সব থেকে যে জায়গাগুলোতে নজর ছিল, বর্ধমান দুর্গাপুর তার মধ্যে অন্যতম। জয়ী হয়েছেন কীর্তি আজাদ, পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গে তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরাজিত হয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন। এবং এই দুজনের ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেভি ওয়েট নেতা হিসেবে কার্যকর হলো এই ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে ঘাটালে এতদিনের জল্পনা কল্পনার অবশেষে অবনতি টানলেন দীপক অধিকারী দেব ওরফে দেব, জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন হিরণ। এবং এই বিষয় নিয়ে বড় খবর রয়েছে এই মুহূর্তে। দেব অর্থাৎ যিনি জিতেছেন ঘাটালে, এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে রাখবো। দীপক অধিকারী ভোটের ফল বেরোনোর পরের দিনই, অর্থাৎ ভোটের ফল বেরোনোর দিনই তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘাটালের মনসুকা 2 নম্বর অঞ্চলের গঙ্গাপ্রসাদ গ্রামে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি করে বিজেপির লোকজনেরা এবং তৃণমূল সমর্থকদের 3-4টে বাড়ি জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ধুন্ধুমার কাণ্ড। পশ্চিম মেদিনীপুর নির্বাচনের ফল প্রকাশ হতেই অশান্তি, ঘাটালে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত একাধিক। নির্বাচনের ফল প্রকাশের পরেই দহরম মহরম সিচুয়েশন তৈরি হয়ে আছে ঘাটালের ইতিমধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত হয়েছে একাধিক। আপনারা জানেন ইতিমধ্যেই দেব ওরফে, অর্থাৎ দীপক অধিকারী ওরফে দেব, অভিনেতা দেব, তিনি জিতেছেন, তিনি জয়ী হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। এবং অবশেষে পরাজিত হয়েছে হিরণ, অভিনেতা হিরণ, তিনি হেরেছেন ইতিমধ্যেই। তার এই পরাজয়ের পরেই এবং দেবের জয়ের পরেই ঘাটালে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত হয়েছে একাধিক। এই বিষয় নিয়ে চলে আসবো সরাসরি প্যানেল ডিসকাশনে। এই মুহূর্তে আহত তৃণমূল কর্মী এবং আহত বিজেপি কর্মী কি বলেছে এই বিষয় নিয়ে একবার শোনাবো, শুনুন। ভোট দিতে আমাদেরকে মানা করে বিজেপি মানা করার পরে বলছে ভোট দিলে খুব খারাপ হয়ে যাবে। বিজেপি বলছে তোমরা ভোট দিলে খুব খারাপ হয়ে যাবে, তবু জোর জবরদস্তি ভোট দিয়েছিল। আজকে মোটামুটি ওরা বম মারছে ঘরে, সে পাড়া থেকে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়ায়। আমরা বলতে যাওয়ার পরে আমাদেরকে দমকা মারলো, ঘরে আগুন ধরে দিয়েছে। আমার একটা ছেলে আর 2টো লাতি, ছেলে আমার কাছে আছে, লাতিকেও নিয়ে গেছে, বোমাকেও নিয়ে গেছে, আমার স্ত্রীকেও তুলে নিয়ে গেছে। ওটা বিজেপি, হ্যাঁ বিজেপির লোক আগে কাল থেকেই মোটামুটি ঘোরানোর আগে থেকেই বম মারছে সব। তৃণমূল জিতেছে অবশ্যই, আমরা সেরকম ব্যবহার করিনি। হ্যাঁ, কাল রাত থেকেই বম মারছে ওরা, আমরা কিছু বলিনি। এবার আজকে যখন মারছে আবার কিছু বলতে গেলেই ছাগল বানতে এসেছিল মাঠে, হুটোধুটকা হামলা করে ওরা টিএমসির লোক জিতে গেছে। সে চিল্লাচাটি করছে। আচ্ছা, 2 হাতে 2টো অস্ত্র, এক হাতে 2 হাতে 2টো হেঁসো, কারো কাছে হচ্ছে যেন কতজন ছিল ওরা 3 জন। কোথায় হামলা চালালো আমাদের উপর? রাস্তায়, মনে হতো ঘরের নিচে, আমাদের গ্রামেই। হ্যাঁ। আপনারা কজন ছিলেন? আমরা এই 5 জনেই ছিলাম। কি কারণে হামলা? বা জিতে গেছে বলে, টিএমসি জিতেছে, আচ্ছা ঘাটালে জিতে গেছে। আপনারা বিজেপি বলে থানায় জানিয়েছেন? থানা থেকে যে পুলিশে
নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই জয়ী হয়েছে দীপক অধিকারী এবং তারপর থেকেই ঘাটালে ধুন্ধুমার পরিস্থিতি, তৃণমূল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষ, আহত হয়েছে একাধিক। আমি চলে যাব সরাসরি রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, এই ছবিটা কি সত্যি প্রত্যয়ী ছিল? দেখুন, তৃণমূল কংগ্রেস বলুন বা দেবদার কথা বলুন, দেবদার বিরুদ্ধে প্রথম থেকেই হিরণদা একটা খুব নোংরা খেলার চেষ্টা করেছিল। বেকার অপ্রমাণিত একটা অভিযোগ দিনের পর দিন করে গেছে, মানে যে অভিযোগের মাথা নেই মুন্ডু নেই, কোনো প্রমাণ নেই, শুধু বলে যাচ্ছে। তখন সে নিজেকে, হিরণদা সেখানে কিন্তু নিজের ওয়েটটাকে একটু হলেও কমিয়ে ফেলেছিল মানুষের কাছে। আর এই একদিকে দীপকদা মানে আমাদের দেবদার একটা ওখানে যথেষ্ট মানে বিশাল মাত্রায় সেখানে একটা গ্রহণযোগ্যতা ছিল। তো সেখানে দীপকদা যে বা দেবদা যে জিতবে এটা সেখানে একদম কনফার্ম ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে হিরণদা সেখানে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ এনেছে, বিভিন্ন নাটক করেছে, বিভিন্ন কথা বলতে গিয়ে সে নাটক ধরাও পড়েছে, তার উপর আবার মিমও হয়েছে। তো এগুলো দেখতে পেলাম। এখন কি বলুন তো, যেটা বারবার তৃণমূল কংগ্রেস বা দেবদা বলে এসছে মানুষ সাথে আছে তৃণমূল কংগ্রেসের, সেটা যখন প্রমাণিত হয়ে গেল তারপর সেখানে কিছুই না, সে তার নিজের রাগ বা তার নিজের হয়তো একটা খারাপ লাগা যে কেন সে মানুষের কাছে পৌঁছতে পারলো না, সে নিজের স্বভাবটা দেখছে না, কিন্তু আবার সে এটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এটা হচ্ছে বিজেপির নীতি। বিজেপি এইভাবেই দেশটাকে চালানোর চেষ্টা করেছে বেশ। এবং এই বাংলায় দেখুন বিজেপি নেতারা এই ধরনেরই কথা বলে। বেশ, আমি একেবারে চলে যাবো আমার জয়দেব আগে- বাবুর কাছে। শেষ করুন, বলুন। হ্যাঁ, তো আমার আগের যে দাদা যে কথাটা বলছিল, আমার ওর একদম ঠিক কথা বলেছেন দাদা, যে বলছিল রাম মন্দির। এই যে রাম মন্দির নিয়ে এই যে ভোটের আগে যে এত বড় একটা উত্তেজনা পরিবেশ, রাম মন্দির হচ্ছে আজকে যে রাম মন্দির যে মানে যে লোকেশনে পড়ছে, মানে যে ওখানে যে এমপি যে যেখানে লালু সিং বলে একজন ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছিল, তিনি আজকে 54,500 উপরে ভোটে হেরেছেন, মানে ওখানকার প্রসাদ বাবুর কাছে। তো এই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে আমাদের আবার ধরুন প্রধানমন্ত্রী যে ব্যালট বক্সের যে ভোট, সেখানে তিনি হেরেছেন, সেখানে তিনি পিছিয়ে গেছিলেন, কিন্তু পরে ইভিএম এর গতিতে তিনি এগিয়ে গেছেন, তিনি জিতে গেছেন। যে সম্পূর্ণ যে ঘটনা চক্রটা দেখা যাচ্ছে না আজকে, সত্যি কথা বলতে গেলে পরে চারিদিক থেকে এই বিজেপির মুখোশটা মানুষ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে। এবার আপনারা দেখতেই পারবেন হয়তো কোনো কোনো জায়গায়। আবার তোমার কাছে আসবো, কিন্তু আমি একেবারে চলে যাবো জয়দেব বাবুর কাছে। আমি জয়দেব বাবুর কাছে আসবার আগে একটা ডিসক্লেমার দেবো এই মুহূর্তে। ট্রাইটি বাংলা এক কথায় অঞ্জন এই শোতে ডিসক্লেমার দিচ্ছে, ভাববেন না এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো বিজেপি সমর্থক নেই, তার মানে আমরা বিজেপি বা তৃণমূলের কোনো রকম সমর্থক, এরকম ভাবার কোনো কারণ নেই। তার কারণ ইতিমধ্যে আমরা অনেকবার চেষ্টা করেছি বিজেপির সঙ্গে জোড়ার, কিন্তু বিজেপি জুটছেন না। আমি জানি না কেন জুটছেন না বিজেপির পক্ষ থেকে, কিন্তু বিশ্বাস করুন আমরা তৃণমূলকে সমর্থক করছি বা কারো সমর্থক নই। আমি একেবারে চলে যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, কোনো এক জায়গাতে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে মিডিয়াদের ওপর একটা জিনিস অত্যন্তভাবে বায়াসড হয়ে যাচ্ছে অনেকে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই অনেক কথা বলেন যে কারো বিরোধী হলে পরেই সেটা, অর্থাৎ তৃণমূলের বিরোধী করলে বলে দিচ্ছে বিজেপি এবং বিজেপির বিরোধিতা করলে পরে বলে দিচ্ছে তৃণমূল। এই যে ডিভাইড রুল চলছে, কারো এগেনস্টে কিছু বললে পরেই সে বিরোধী পক্ষ, এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন এখনকার এই রাজনীতি প্রাঙ্গণে? কি মনে করেন? প্রথম কথা বলি, এবারে নির্বাচনে 7 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিতেছে, নিরপেক্ষ ক্যান্ডিডেট, কোন দলের নয়, তারাই কিন্তু সব থেকে গেন করবে, ঘোড়া কেনা বেচায়, ঠিক আছে? তো সেই রকম ভাবে মিডিয়া যদি এই এক্সিট পোলটা কদিন আগে না দেখাতো, তাহলে মিডিয়াকে কেউ গদি মিডিয়া বলতো না। মিডিয়া যেভাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কে, বিশেষ করে আজকে বিজেপিকে আমরা অনেক চেষ্টা করেছিলাম আনবার জন্য। না, ব্যাপারটা সেটা আপনার জন্য নয়, ব্যাপারটা ওরা মুখ লুকোতে তো ব্যস্ত হবেই, বিশেষ করে শুভেন্দু বাবুর বিপর্যয়, অভিষেক বাবুর জয়, শুভেন্দু বাবুর বিপর্যয়। করছে প্রেস করছে শুভেন্দু প্রেস করছে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়া যদি ব্যালেন্সড কথা বলতো, যদি আজকে ঠিকঠাক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে দেখাতো পুরো নির্বাচনে, আপনি বলুন আপনারা বিরোধীকে কতটা স্পেস দিয়েছিলেন, আপনাদের কাছে বিরোধিতার জায়গা, এবং ন্যাশনাল মিডিয়াতে রাহুল গান্ধীর কটা ইন্টারভিউ দেখানো হয়েছে, কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখানো হয়েছে, কিন্তু আপনি মোদির 60 থেকে 70টা ইন্টারভিউ দেখিয়েছেন। দিনে রাতে আপনারা মোদির ফেভারে, হ্যাঁ দিনে রাতে আপনারা করেছেন, মানে আপনি তো একটা মিডিয়ারই অংশ, একই পরিবারের, মোদির পরিবার যেরকম মিডিয়ার পরিবার সেই রকম, কাক তো কাকের মাংস খায় না।
কাক তো কাকের মাংস খায় না, বললাম তো। তো সেই জায়গা থেকে আপনি বলুন যে আজকে রবিশ কুমার, আজকে অজিত অঞ্জুম, পূর্ণপ্রসন্ন বাজপেয়ী, অভিষার শর্মা, ধ্রুব রাঠি, এই যে টোটাল ইউটিউবে যে একটা প্যারালাল মিডিয়া উঠে এসছে, তারা যে কথাগুলো আজকে বলেছিল তাদের প্রত্যেকটা কথা বিবিসি ওয়ার্ল্ড এর মতন বা সিএনএন এর মতন প্রতিফলিত হচ্ছে সত্য। তাদের প্রেডিকশন, তাদের এক্সিট পোল সত্য হলো। আর লক্ষ কোটি টাকা খরচা করে এই যে সমস্ত হাউস আপনাদের, এই সমস্ত হাউসে যে এক্সিট পোল উঠে এলো, সেটা এইভাবে মুখ থুবড়ে পড়লো, ধরাশায়ী হলো। সেই জায়গা থেকে মিডিয়ার এবার প্রশ্ন করা উচিত নিজেকে এবং আগামী দিনে, যে তাদের যে দেখুন, আপনাদের সাংবাদিকদের লোকে সম্মান করে, সম্ভ্রম করে, আপনাদের একটা আলাদা আত্মমর্যাদা, গরিমা, ঐতিহ্য ছিল। কিন্তু আজকে আপনাদের মানুষের চোখে গদি মিডিয়ায় পরিণত করেছে এই মোদী সরকারের রাজনীতি। এবং আজকে আপনাদের যে স্বতন্ত্র সাংবাদিকতা, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে কথায় পরিণত করেছে। এই জায়গা থেকে যারা ব্যতিক্রমী, তাদের চাকরি পর্যন্ত মোদী সরকার খেয়ে নিয়েছে। কারণ তারপর আপনি দেখুন, অজিত অঞ্জুম, পূর্ণপ্রসন্ন বাজপেয়ী, অভিষেক শর্মা আর কানুন শেরওয়ানি, আমি শয়ে নাম বলতে পারি। এদের চাকরি গেছে কারণ এরা এদের স্বকীয়তাটা ধরে রেখেছিল, এরা এদের নিজস্বতাটা ধরে রেখেছিল, সাংবাদিকতার সেই দৃঢ় সাহসিকতাটা ধরে রেখেছে, যেরকম আপনি বায়াস নন, আপনি নিরপেক্ষ। আপনি যতটা তৃণমূলকে আক্রমণ করেন, ততটাই বিজেপিকে আক্রমণ করেন, ততটাই বাকি দলগুলোকে আক্রমণ করে। আপনার কাছে খোলা চোখে যেটা সত্যি সাংবাদিক, তো সেটাই করবে। না, এটা আপনার ধর্ম, ধন্যবাদ দেওয়ার কথা নয়। না জয়দেব বাবু, অন্তত এই জায়গাতে দাঁড়িয়ে এটা শুনে ভালো লাগলো, এই জন্যই ধন্যবাদ বললাম। হ্যাঁ, মানে আপনি সততার সঙ্গে আপনার প্রফেশনটা করছেন, প্রফেশনে কোনো বায়াসনেস বা তোষামোদি করছেন না। সেক্ষেত্রে আপনার পথ অনেক দূর হবে, আপনি টিকে থাকবেন, কারণ আপনি সত্যের সাথে আছেন। কিন্তু যারা অনবরত মোদির স্তুতি করে গেছে এবং মোদির মিথ্যাচার গুলোকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করতে গলার শিরা তুলে ফাটিয়েছে, সেই সাংবাদিক আর বিজেপির মুখপাত্র, তারা কেউই কি আজকে সামনে আসতে পারবে? কারণ তারা দুদিন আগে পর্যন্ত যা কিছু দেখিয়েছে সবটাই মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে এক্সিট পোলে এই রকম নির্লজ্জ ভাবে মিডিয়ার যে পক্ষপাতিত্ব, এটা যেরকম ইলেকশন কমিশনেরও পক্ষপাতিত্ব ছিল, সেই জায়গা থেকে সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ আগামী দিনে আত্মমন্থন করার, অনেকটা পরিশ্রম করার প্রয়োজন আছে। যদি সাংবাদিকতার পেশাটাকে মহান পেশা হিসেবে বাঁচিয়ে রাখতে হয়, আপনাদেরই সেটা করতে হবে। বেশ জ্যোতিবাবু, বাবু, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। এবার আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে, সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একেবারে খুব সংক্ষেপে আমি 30 সেকেন্ডস করে টাইম দেবো সবাইকে। আমি প্রথম সুযোগ দেবো সুমনবাবুকে। সুমনবাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, বলুন। না দেখুন, এটা তো বাস্তব কথা। দেখুন, যেটা জয়দেববাবু বললেন, এটা আমি মিডিয়ার দোষ দিই না। যে দেশের প্রধানমন্ত্রী সংবিধান মানেন না, সেই দেশের প্রধানমন্ত্রী সংবিধানের চতুর্থ পিলারকে মানবেন না, চতুর্থ পিলারকে কেনার চেষ্টা করবেন, সেটা উনি করেছেন। আর এগুলো করেছে বলেই কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, দেখুন দেশের মানুষ একটা আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে মানে একদম মানে একটা সে হাওয়ার মধ্যে ভেসে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলেন। কিন্তু 2014 সাল থেকে যত দিন গেছে, যত মাস গেছে, যত সপ্তাহ গেছে, মানুষ বুঝছেন এই সরকারটা আচ্ছে দিনের সরকার না, এই সরকারটা মানুষের আচ্ছে দিনের সরকার না, এই সরকারটা একটা বা দুটো পরিবারের বা একটা বা দুটো কোম্পানির আচ্ছে দিনের সরকার। আমাদের সবচেয়ে বড় জয় মানুষের জয়, রাস্তায় যে মানুষ কাজ করে তার জয়, কৃষকের জয়। রুদ্রাঙ্গ বাবু, 30 সেকেন্ডস। রুদ্রাঙ্গ বাবু, আপনাকে বলছি। হ্যাঁ, একেবারে 30 সেকেন্ড স্ট্যান্ড পয়েন্ট। তো আমার দিনের শেষে একটা কথাই বলার, দেখুন ভোট শুরু হওয়ার আগে থেকেও দেখছিলাম আজকে বা আপকি বা 400 বার, আবার আমরা এক্সিট পোলেও দেখলাম অনেক ধরনের বিষয়। তো আজকে সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেল। শুনুন, এই ভোটটা সম্পূর্ণভাবে মানুষ দিয়েছে। মানুষ চাইছে না যে এই রাজ্যটা উত্তরপ্রদেশ হয়ে যাক, এই রাজ্যটা বিহার হয়ে যাক, এই রাজ্যে এই যে অশান্তি, অস্ত্র নিয়ে যে জয় শ্রীরাম বলে লাফালাফি করে, এইগুলো হোক, এইগুলো মানুষ চাইছে না। এবং মানুষ চাইছে না যে বাড়তি দামে। আমি জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। এটা চাইছে না মানুষ, তার বিপক্ষে মানুষ ভোট দিয়েছে আজকে। জয়দেববাবু, 30 সেকেন্ড, খুব 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 সংক্ষেপে। আমি জোরহাট করে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, ফ্র্যাগমেন্টেড ম্যান্ডেট পেয়েছেন, কিন্তু দেশকে আবার নির্বাচনের মুখোমুখি করবেন না।
বা ঘোড়া কেনা বেচা করবেন না, বা নিজেদের মধ্যে কলহের জন্য দেশকে আবার একটা অকাল নির্বাচনের দিকে ঠেলে দেন না। ঘোড়া কেনা বেচা বন্ধ করুন, অকাল নির্বাচন বন্ধ করুন, এবং আপনারা এই ফ্র্যাগমেন্টের যে ম্যান্ডেট সেখান থেকেই একটা যথার্থ সদর্থক সরকার গড়ে তুলুন। একেবারে অন্তিম লগ্নে চলে আসছি। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা জয়েন করার জন্য, এক কথায় অঞ্জনে আসবার জন্য। একেবারে এরকম টান শো দেখার জন্য ট্রাইব টিভির যাবতীয় ফলাফল, লোকসভার ফলাফল দেখার জন্য নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।